নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের অবস্থান নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহীদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। আপনার মতামত কি? এটা একেবারেই অগ্রহণযোগ্য মতামত। আমি অবাক হয়ে যাচ্ছি যে ফখরুল ইসলাম আলমগীর কি জনমত বা স্বাভাবিক একটা কমন সেন্স ব্যবহার করতে পারছেন না। বেশ আগেই তিনি এই ধরনের অবস্থান নিয়ে বিএনপির গ্রহণযোগ্যতাকে প্রশ্ন সাপেক্ষ করেছেন। আমরা জানি যে ব্যাপকভাবে বিএনপির ভেতরেও অনেকেই মনে করেন যে তিনি তার এই যে অবস্থান নিয়েছেন, এই জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন হতে পারবে না, এটা একেবারেই অবাস্তব। কেননা আমরা জানি যে গত 16 বছরে বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি ঠিক মতো, এবং সমস্ত ভোটার রোল ওলটপালট হয়ে রয়েছে, প্রচুর জাল ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আওয়ামী লীগ যে একটা স্যাবোটাজ বা ধ্বংসাত্মক কোনো কাণ্ড করবে না তার কোনো নিশ্চয়তা নেই। আর সরকারের এমন কোনো সামর্থ্য নেই যে সে তার শক্তি প্রয়োগ করবে। এই অবস্থায় এই যে ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বিএনপির বেশিরভাগই অন্যান্য যারা নেতারা রয়েছে, যারা আরো অল্প বয়সের, তারা তার এই অবস্থানের সাথে মোটেও একমত হবে না। এটা গণবিরোধী একটা অবস্থান, এবং এটা বাস্তবতার সাথে এর কোনো মিলই নেই। আমি বুঝতে পারছি না কেন জনাব ফখরুল ইসলাম আলমগীরকে দলের মতামত দেওয়ার ব্যাপারে রাখা হয়েছে, কেননা তিনি একেবারে তার ইনফ্লেক্সিবল, তার অ্যাটিটিউড অত্যন্ত কঠিন এবং জনবিরোধী। এটা কখনো হতে পারে না যে আপনি বাস্তবতার নিরিখে একবার একটা ট্রায়াল রান করবেন না। এখন এই যে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এটা মূল জাতীয় নির্বাচন হওয়ার আগে একটা ট্রায়াল রান হিসাবে আমরা দেখছি, এবং একটা বড় ধরনের রাজনৈতিক দল নিশ্চয়ই তার এই ধরনের উদারতা থাকা উচিত যে জনগণের ভোট ঠিক মতো দিতে পারছে কিনা, লক্ষ লক্ষ নারী ঠিক আগের মতো তাদের ভোট প্রদান করতে পারছে কিনা সেটা পরীক্ষা হয়ে যাক। আর তাছাড়া তো এটা আমাদের দেশে এটা একটা রীতি, একটা চলমান প্রক্রিয়া, যাতে মানুষ বুঝতে পারে যে সে তার প্রতিনিধিত্ব যারা করবে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু। জনাব ফখরুল ইসলাম আলমগীরের কথাটি, এই যে অবস্থানটা, আমার মনে হয় অন্যান্য বড় রাজনৈতিক দল, আমি যতদূর বুঝতে পারি জামাত ইসলামী এখন বলতে গেলে কার্যকরভাবে একটা বড় রাজনৈতিক দল বিএনপির পর, তারাও বলছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটাই কাম্য তাদের চোখে। এছাড়া অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে জনমতের উপরেই বেশি জোর দিচ্ছে, এবং সুস্পষ্টভাবে আমরা যারা যারা অরাজনৈতিক অথচ সচেতন মানুষ, আমরা অবশ্যই জানতে চাইবো যে একটা জাতীয় পর্যায়ের নির্বাচন যেন ভুলগুলো শুধরানো যায়। অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা ভুলগুলো ধরতে পারবো, এবং ইলেকশন কমিশন বুঝতে পারবে যে কোথায় বেশি জোর দেওয়া উচিত, কোথায় ব্যর্থতা ছিল, কোথায় স্যাবোটাজ করার বা নিরাপত্তা ব্যবস্থা কোথায় জোরদার করা উচিত। তিনি যে দাবিটি করছেন এই ফখরুল ইসলাম, এর ফলে আওয়ামী লীগই সবচেয়ে বেশি লাভবান হবে, এবং আওয়ামী লীগ এটাকে একটা ঝটিকা অবস্থান হিসাবে, জাতীয় নির্বাচন যদি একবারে প্রথমে হয়, পুরা নির্বাচনটাকেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক পথে নিয়ে যাওয়ার মতো সুযোগ পাবে। ফখরুল ইসলামের আলমগীরের কোনো ধারণা নাই নিরাপত্তা ব্যবস্থা বলতে কি বুঝায়, এবং এই যে বড় রকমের ফলস ভোট ব্যাংক আওয়ামী লীগ ব্যবহার করে এসছে এই বিভিন্ন এতগুলা বছর, এগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার অবস্থান নেই। আমরা দেখেছি যে ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নেতৃত্ব দিতে পারেনি, এই এতগুলা বছর বিএনপি ব্যর্থ হয়েছে, এবং অনেকেই বলেছে যে নেতৃত্বের অবাস্তব পরিণতি।
এবং এই একই ধারাবাহিকতা এখন আবার প্রদর্শন করছে। এবং আমার মনে হয় বিএনপির এই নেতৃত্বে যদি বাস্তবসম্মত আম, পরিবর্তন না আসে এবং বৃহত্তর জনগোষ্ঠীর ধারণা সম্পর্কে যদি একটা সহিষ্ণুতা না আসে, একটা মানুষের জনমতের প্রতি যদি শ্রদ্ধাবোধ না আসে, তাহলে ফখরুল ইসলাম আলমগীর আবার বিএনপির ভরাডুবি ঘটাবে। এবং তার রাজনৈতিক বুদ্ধিবৃত্তি আমার খুবই সন্দেহ হয়। তিনি কখনো বুঝিয়ে বলতে পারেন না, যুক্তি নাই তার কথায়। তিনি কেন এটা মনে করছেন যে সরাসরি জাতীয় সংসদ তার পক্ষে কি কোনো যুক্তি রয়েছে? তিনি কোনো বুদ্ধিজীবীদের মতামত কি তুলে ধরছেন? ব্যাপকভাবে বুদ্ধিজীবীরা মনে করে, এবং যারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্টেও অনেক অভিজ্ঞ ব্যক্তিরা মনে করে যে একটা ট্রায়াল রান হওয়া উচিত। এবং এই যে আমরা চিন্তা করছি যে আমরা অনেকগুলো ধাপ পার হতে হবে, এবং স্পেশালি আমাদেরকে সচেতন থাকতে হবে যে যেসব সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো যদি না করা হয় তাহলে আপনি কিভাবে একটা ইলেকশন করবেন, কিভাবে জনগণ সিদ্ধান্ত নিবে? এগুলো সবকিছুতে একটা আনসার্টেনিটিতে রেখে জনাব ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটা হারিকেরি আত্মাহুতি দেওয়ার পথে বিএনপিকে নিয়ে যাচ্ছেন, এটাই আমার ধারণা। জি স্যার, জামায়াতে ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, আবার বিএনপির ভিন্ন মত। বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে এই ভিন্ন মতের কারণ কি হতে পারে বলে আপনি মনে করছেন? আমি এটাকে মনে করি নেতৃত্বের অপরিপক্কতা। আমার ধারণা, আমি যদিও জামাতে ইসলামকে দল হিসাবে আমার কখনো মানে আমার প্রতি আমার খুব একটা গ্রহণযোগ্যতা ছিল না, কিন্তু আমি দেখতে পেরেছি তাদের যুক্তিগুলায় সবচেয়ে বেশি আধ্যাত্মিক সততা রয়েছে। এবং জামাতের নেতৃত্বে যেই ভদ্রলোক রয়েছেন তার যুক্তির শক্তি অত্যন্ত কার্যকর। এবং জামাত কিন্তু কোনো সুবিধাবাদী দল মনে হয় না আমার কাছে, যদিও আমার কাছে সবসময় আমি চেয়েছিলাম, আমি যেভাবে বিএনপিকে দেখতে চেয়েছি, এখন জামাত যেভাবে বুদ্ধিবৃত্তিক যুক্তি দিচ্ছে, সেই রকম যদি বুদ্ধিবৃত্তিক যুক্তি বিএনপির থাকতো তাহলে আমি খুবই খুশি হতাম, আমি খুবই ইমপ্রেসড হতাম। জামাতকে আমি বলবো যে তারা যে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন, এই যে এতক্ষণ আমি যেসব তথ্যগুলা যুক্তিগুলো দাঁড় করালাম, সেগুলোর প্রতি আমি দেখতে পাচ্ছি যে জামাত শ্রদ্ধাশীল। এবং এটা জামাত না হয়ে যদি বিএনপি এরকম অবস্থানে থাকতো তাহলে আমি রিয়েলি খুব একটা আস্থা পেতাম। এবং আমার মনে হয় জামাত যে বলছে যে জনগণের ইচ্ছা শক্তি কোন দিকে যাবে, ঠিক মতো যায় কিনা, সেজন্য স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন, এটা আমি মনে করি বৃহত্তর যে মুসলমান জনগোষ্ঠী তাদেরকে জামাতের প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি গত বছর খানেক থেকে, সেটা আরো বৃদ্ধি পাবে। এবং আমার মনে হয় বিএনপির যদি জনগণের পরীক্ষা নেয় কিংবা এই প্রশ্নে কোনো আন্দোলনের পথে যায়, বিএনপির জন্য অত্যন্ত একটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে। সুতরাং জামাত আর বিএনপিকে যদি আমি তুলনা করি, আমার মনে হয় দেশের বেশিরভাগই স্বাভাবিক সুস্থ মানুষ মনে করে যে জামাতের অবস্থান অনেক বেশি কি বলে স্বার্থহীন, স্বার্থপরতা নেই সেখানে। কিন্তু বিএনপি যেই ফখরুল ইসলাম আলমগীরের পথে যে বিএনপি আমরা দেখতে পাচ্ছি, এটা একেবারেই ইম্যাচিওর, এবং তিনি অত্যন্ত লোভী একটা অবস্থানে বিএনপিকে নিয়ে যাচ্ছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যতটুকু জানতাম, কাছে থেকে চিনতাম, আমার মনে হয় আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, তিনি এই ফখরুল ইসলাম আলমগীরের এই পথ কখনো একসেপ্ট করতেন না, পরিহার করতেন। এবং আমার সবচেয়ে বড় ভয় হয় যে আওয়ামী লীগের প্রশ্নে তিনি যে কতখানি আপোষকামী, এটা বোঝা যায় জনগণই এটা ঠিক করবে। এটা কত বড় একটা বিশ্বাসঘাতকতা! জনগণ কিভাবে ঠিক করবে? জনগণ তো 15 বছর এই আওয়ামী লীগের ফাঁদে পড়েছিল, তারা কিছু করতে পারেনি। আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে একেবারেই এই ইলেকশন থেকে বাদ দেয়া না হয়,
তাহলে তো জনগণ একেবারে হোস্টেজ হয়ে যাবে। তখন কি বিএনপি জনগণকে রক্ষা করতে পারবে? জনগণ কিভাবে ভোট দিয়ে ডিসাইড করবে? আর আওয়ামী লীগের একটা কমিটেড ভোট ব্যাংক রয়েছে, যারা একেবারেই অন্যায়, এত বড় গণহত্যা হয়ে গেল তার সত্ত্বেও তারা আওয়ামী লীগের পক্ষে। এখন ফখরুল ইসলাম আলমগীর কি চান যে এই যে অন্ধ জনগণ, ফ্যাসিবাদের পক্ষে যে জনগণ, 20% ভোট ব্যাংক, এই এই ভয়াবহ ফ্যাসিবাদী ভোট ব্যাংক অংশগ্রহণ করে সিদ্ধান্ত নেবে? এটা কতখানি অবাস্তব একটা কথা। জনগণ ডিসাইড করবে তখনই যখন একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ দেশে থাকে দেশে, এবং যখন একটা দেশের অতীত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিজ্ঞ, বাস্তবসম্মত ধারায় চলে আসে, তখনই আপনি বলতে পারেন জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখছি, যে দীর্ঘ সময় জনগণ হোস্টেজ হয়েছিল, জিম্মি হয়েছিল, সেই জনগণের উপর আপনি ছেড়ে দিচ্ছেন, অথচ এই দেশে আমাদের সেই প্রস্তুতি নাই। আমাদের পুরা নির্বাচনী প্রক্রিয়া অনভিজ্ঞ, সৎভাবে করার কোনো অভিজ্ঞতাই নেই। তার উপর আমাদের নিরাপত্তা বাহিনীগুলো অনভিজ্ঞ। অতীতে আমরা দেখছি সেনাবাহিনী দায়িত্ব নিতে চায়নি, সে সামরিক বাহিনী নিজেকে দূরে সরে রেখেছে, তারা তাদের স্ট্রাইকিং ফোর্স কখনো তারা ব্যবহার করেনি। এগুলো হচ্ছে বাস্তবতা। আমাদের এমন কোনো নিশ্চয়তা নাই যে জনগণ নিশ্চিতভাবে তারা নিশ্চিত হবে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাবে। কাজেই ফখরুল ইসলাম আলমগীরের যে অবস্থানগুলো রয়েছে, এগুলো একেবারেই গণবিরোধী। এবং সেই তুলনায় আমি মনে করি যে জামাতে ইসলামীর যে বলছে যে সংস্কারের কথা, এই সংস্কারগুলো জনগণের প্রাণের দাবি, এবং এই সংস্কার করার জন্য প্রফেসর ইউনূস যে দায়িত্ব নিয়েছে, তার পিছনে যে টিম যারা প্রচুর পরিশ্রম করছে, সেই সংস্কারগুলো যদি না করা হয় এবং সেগুলোর ব্যাপারে যদি নিশ্চয়তা না থাকে যে এগুলো কার্যকর হবে, তাহলে ইলেকশন করা, জনগণের হাতে ছেড়ে দেয়া, এই ধরনের কথা বলা বিএনপি ইমেজকে অত্যন্ত হালকা করে তুলবে। এবং ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক সচেতনতা যে কত দুর্বল, কতখানি অবাস্তব, এটা কিন্তু আমি কেন, আমার মতো অন্যান্য যারা বুদ্ধিজীবী, যারা রাজনীতি সম্পর্কে পড়াশোনা রয়েছে, কিছুটা কমন সেন্স রয়েছে, তারা এটা বুঝবে যে এই ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে একেবারে আত্মাহুতির পথে নিয়ে যাচ্ছে। এবং তাকে আমার মনে হয় অবিলম্বে বিএনপির এই স্পোকস পার্সন হিসাবে বা এই সেক্রেটারি হিসাবে তাকে রিপ্লেস করানো উচিত। তাকে জি সরিয়ে বরং আরো মাঝারি জি বয়সের কেউ, এই প্রজন্মের কাছাকাছি কেউ, জি তাদের কাউকে দায়িত্ব দেওয়া উচিত যারা জি মানুষের স্যার, আরেকটি বিষয় পালস যে বুঝতে পারবে। জি স্যার, আরেকটি বিষয় যে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক জুলাই গণঅভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতাকে ক্ষমতা আঁকড়ে ধরার বা ক্ষমতা আঁকড়ে রাখার যে অপচেষ্টা বলেছেন, এই মন্তব্যের তাৎপর্য কি, আর এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কি ধারণা পাবে বলে আপনি মনে করছেন? আমি তো মনে করি যে বাংলাদেশ এখন অনেক সম্মান অর্জন করেছে প্রফেসর ইউনূসের কারণে, এবং এই সরকার তার যে কতখানি শক্তিশালী নৈতিক অবস্থান সেটা ফুটে ওঠে এই যে এই জাতিসংঘ, তার প্রমাণ, জাতিসংঘের যে রিপোর্ট বের হয়েছে সেটা এই এই সরকারের এবং প্রফেসর ইউনূসের কেন ক্ষমতায় আসা, তার বৈধতা, তার গ্রহণযোগ্যতা, এটা যে কতখানি, কত গভীর, সেটাই কিন্তু এই জাতিসংঘের রিপোর্ট প্রমাণ করছে। জাতিসংঘ রিপোর্ট আমাদের যে বাস্তবতা তুলে ধরছে, এর ফলে এখন শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিজমের যে আন্তর্জাতিক বিচার হওয়া, এবং আমাদের দেশে যে আন্তর্জাতিক বিচার আদালতে যে বিচার হচ্ছে, তার বৈধতা একেবারে 100% পূরণ হয়ে গেল এর মাধ্যমে। এবং জাতিসংঘের এই রিপোর্টের মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে জাতিসংঘ সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এবং চাইবে যে এই বিচার প্রক্রিয়া যেন শেষ হয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং বিএনপির কিছু সুবিধাবাদী ব্যক্তিদের বাদ দিয়ে সারা জাতি, সমস্ত দেশবাসী চাইছে যে বিচার কার্য ঠিক মতো সমাপ্তি হোক, প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হোক। এবং শুধু তাই না, বিচার, জাতিসংঘের এই প্রক্রিয়া
বিচার, এই যে সিদ্ধান্ত রিপোর্ট, এর ফলে এটা নিশ্চিত হওয়া যায় যে শুধু বিচারই হবে না, বিচারকে কার্যকর করতে হবে। বিচার প্রক্রিয়ায় যেন উপযুক্ত শাস্তি হয়, সেটা না হলে কিন্তু জাতিসংঘের কাছে বাংলাদেশ তার গ্রহণযোগ্যতা এবং ন্যায্যতা হারাবে, জি নৈতিকতা হারাবে। জি সুতরাং স্যার। দুটো জিনিস জাতিসংঘের এই রিপোর্টে নিশ্চিত করা যাচ্ছে, যে জি বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, বিচার প্রক্রিয়ার যে পরিণতি হয় সেটাকে বাস্তবায়ন করতে জি হবে। স্যার, এরই সাথে শুধু জানতে চাচ্ছি। তারপরেই আমরা নির্বাচন। জি স্যার, এরই সাথে জানতে চাচ্ছি যে জি, আন্তর্জাতিক আইন অনুযায়ী এর পরবর্তী প্রক্রিয়া কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা যে পথে যাচ্ছি, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ঢাকায় এসে যাচাই করে গিয়েছে, অত্যন্ত সুনিবিড়ভাবে আমাদের আন্তর্জাতিক আইন আদালতে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে যে সম্মতি দিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধানের, এই সম্মতি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে আমরা আন্তর্জাতিক আইনের যে ধাপ, সেই ধাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যদি এখন এই বিচার প্রক্রিয়া না যাই, তাহলে আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হবে। এবং আপনার প্রশ্নের এটাই একটা বড় বাস্তবতা হচ্ছে এই, যে জাতিসংঘের এই রিপোর্ট আমাদের উপরে, এই সরকারের উপরে এই বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছে যে বাংলাদেশ যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে তাকে তার বিচার প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী শেষ করতে হবে। এবং যখন বিএনপির সেক্রেটারি জেনারেল অন্য সুরে কথা বলেন, ইলেকশনের কথা বলেন, এই এই বিচার প্রক্রিয়াকে সামনে না রেখে, তখন কিন্তু এটা নিশ্চিত বলা হয় যে এটা যে বিএনপি কিন্তু আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন করবে যদি তারা এই বিচার প্রক্রিয়া প্রথমে শেষ হতে না দেয়। যতই বিএনপি দাবি করুক তাড়াতাড়ি ইলেকশন, কিন্তু আন্তর্জাতিক আইন এখন আমাদের জন্য এই বাধ্যবাধকতা ইন্ট্রোডিউস করছে যে আমাদেরকে এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এবং কেননা এটা জাতিসংঘের যে রিপোর্ট, জাতিসংঘের যে অবস্থান, তার সাথে সামঞ্জস্যপূর্ণ। জি স্যার, এরই সাথে জানতে চাই, আমরা যেমনটি জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এই যে প্রতিবেদন, এটিকে স্বাগত জানিয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও জানিয়েছেন। এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, আর তার সাথে কিভাবে এই তদন্তে সহযোগিতা করতে পারে? ধন্যবাদ। আমি এটাই বলতে চাচ্ছি যে প্রফেসর ইউনূস যেই পথে এখন বিচার প্রক্রিয়া শুরু করেছে, এটা আরো বেশি গতিশীল করা উচিত, আন্তর্জাতিক সহযোগিতা করা উচিত, জাতিসংঘর প্রতি এই সরকারের আবেদন জানানো উচিত যে তারা, জাতিসংঘ যেন ভারত সরকারকে সরাসরি আদেশ করে, আদেশ করা হয়তো সম্ভব হবে না, অনুরোধ করে যেন ভারত সরকার অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেয় বিচার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য। এবং ভারত যদি অগ্রাহ্য করে, বরং ভারত যদি বাংলাদেশের উপর নানা রকমের চাপ সৃষ্টি করে, সেই বাস্তবতাটাও কিন্তু আমরা, এই সরকারের দায়িত্ব তুলে ধরা, এবং সেটা করতে হলে অবশ্যই বাংলাদেশের এই সরকারের প্রধান এবং বিশেষত পররাষ্ট্রনীতি উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরাসরি এই ভারতের যে আচরণ, সেটা যে জাতিসংঘ রিপোর্টের বিরুদ্ধে যাচ্ছে, সেখানে যে ভারত একমাত্র দেশ যে জাতিসংঘ রিপোর্টের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং ভারতের পররাষ্ট্র নীতি এবং এই যে প্রধানমন্ত্রী মোদী যে হিন্দুত্ববাদী পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকে একেবারেই একটা অসহায় অবস্থানে ঠেলতে চেষ্টা করছে। কারণ সরাসরি তারা প্রত্যাখ্যান করেছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। এই যে ফেরত না পাঠানো, এটা আন্তর্জাতিক আইনের এখন চরম বরখেলাপ, এটা জাতিসংঘ সনদের বরখেলাপ। এবং ভারত জাতিসংঘের সদস্য হয়ে, জাতিসংঘ সনদের একজন সই, একজন সিগনেটারি হয়ে এখন এমন একটা পজিশনে নিজেকে ফেলছে যে তার পররাষ্ট্র নীতির ধারা
এটা বাংলাদেশ ও জাতিসংঘের বিরুদ্ধচারণ করছে। এবং এই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ব্রিটেন, ফ্রান্স, চীন, এইসব গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য, তারাও কিন্তু ভারতের এই অবস্থানকে কোনোভাবেই মেনে নেবে না। এবং আমি মনে করি ভারত যদি কমপ্লাই না করে জি জাতিসংঘের এই অবস্থানের সাথে, তাহলে সরাসরি বাংলাদেশের উচিত হবে এটা নিরাপত্তা পরিষদকে জানানো, এবং নিরাপত্তা পরিষদের জি সেশন ডাকা, যাতে জি নিরাপত্তা পরিষদের মাধ্যমে ভারতের বিরুদ্ধে জাতিসংঘ অ্যাকশন নিতে পারে। জি এবং স্যার। এই প্রফেসর ইউনূস সেই পথেই যাবে আমি বিশ্বাস করি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় ও মূল্যবান মতামতের জন্য।